নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া ক্লাব। শুক্রবারের সুপার ক্লাসিক্সে আজ আমরা নিয়ে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে বৈকুণ্ঠের উইল গল্পের অন্তিম পর্ব। আপনি যদি আমাদের ক্লাবের নিয়মিত শ্রোতা বন্ধু হয়ে থাকেন তাহলে এবার থেকে ক্লাবে আপনাদের জন্য থাকবে আপনাদের মনের মতো গল্প। তাই কমেন্ট করে জানান কেমন ধরনের গল্প আপনারা শুনতে চান। আর আপনারাও যদি চান আপনাদের কমেন্ট পড়া হোক তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর সেখান থেকেই সেরা কমেন্টসগুলো বেছে নেব আমরা এবং সেগুলোই পড়ে শোনাবো আপনাদের। এবং পরের গল্পটি থাকবে শুধুমাত্র আপনার জন্য। আপাতত এখন আমরা শুনে ফেলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে বৈকুণ্ঠের উইল গল্পের অন্তিম পর্ব। নিমতলার কুণ্ডদের আড়ত কানা করে গোকুলের শ্বশুর এসে উপস্থিত হলেন। পাকা চুল, কাঁচা গোঁফ, বেঁকে আঁটো গরম, অত্যন্ত পাকা লোক। আড়তের ছোড়ারা আড়ালে বলতো বাস্তু ঘুঘু। শ্রাদ্ধ বাড়িতে এক মুহূর্তেই তিনি কর্মকর্তা হয়ে উঠলেন এবং ঘণ্টাখানেকের মধ্যেই পাড়া শুদ্ধ সকলের সঙ্গে আলাপ করে ফেললেন। এই কর্মদক্ষ হিসেবি শ্বশুরকে পেয়ে গোকুল উৎফুল্ল হয়ে উঠল। আত্মীয় বান্ধবেরা সবাই শুনল মেয়ে জামাইয়ের স্বনির্বন্ধ অনুরোধ এড়াতে না পেরে তিনি ব্যবসা হাতে নেওয়ার জন্য দয়া করে এসেছেন। রাত্রি 1 প্রহর হয়েছে। খাওয়ানো দাওয়ানো প্রায় শেষ হয়ে এসছে। চাকর এসে সংবাদ দিল কর্তাবাবু ডেকে পাঠিয়েছেন। গোকুল সসম্ভ্রমে ঘরে এসে উপস্থিত হল। শ্বশুরমশাই নিমাই রায় বহুমূল্য কার্পেটের আসনে বসে স্ত্রীকে সঙ্গে নিয়ে জলযোগে বসেছেন। অদূরে মেয়ে মনোরমা মাথার আঁচলটা অমনি একটু নামিয়ে দিয়ে সৎ শাশুড়ির আসল পরিচয়টা চুপি চুপি বাবার কাছে বলছে। এমনই সময় গোকুল এসে দাঁড়াল। শ্বশুরমশাই ক্ষীরের বাটিটা এক চুমুকে শেষ করে বাটির কানায় গোপটা মুছে নিয়ে চোখ তুলে বললেন, বাবাজি, একটা প্রশ্ন করি তোমাকে। বলি, হাতের ঢিল আর মুখের কথা একবার ফসকে গেলে কি আর ফেরানো যায়? গোকুল হতবুদ্ধি হয়ে বলল, আগে না। নিমাই মেয়ের দিকে চেয়ে একটু স্নিগ্ধ গম্ভীর হাসি হেসে জামাইকে বললেন, তবে? এই তবের উত্তর জামাই কিন্তু আকাশ পাতাল খুঁজেও বের করতে পারল না। চুপ করে রইল। নিমাই ধীরে ধীরে ভূমিকাটি জমাট করে তুলতে লাগলেন। বললেন, হ্যাঁ বাবাজি, তোমরা ছেলে মানুষ দুটি কান্নাকাটি করে আমাকে এই তুফানে হাল ধরতে ডেকে আনলে। তা হাল আমি ধরতে পারি, তা ধরবো, কিন্তু তোমাদের তো ছটফট করলে চলবে না বাবা। যেখানে বসতে বলবো, যেখানে দাঁড়াতে বলবো, ঠিক তেমনি করে থাকা চাই, তবেই তো এই সমুদ্রে পাড়ি। বিনোদ বাবাজি হাজারিবাগে ছিলেন, তা এইসব এলোমেলো কথা যাকে তাকে বলে বেড়াচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? এ যেন নিজের পায়ে নিজে কুড়ুল মারা হচ্ছে। সেটা কি বিবেচনা করে দেখেছো একবার? বাবার বক্তৃতা শুনে মেয়ে আহ্লাদে গদগদ হয়ে ফিসফিস করে বলতে লাগলো, হচ্ছেই তো বাবা, তাই তো তোমাকে আমরা ডেকে এনেছি। আমরা কিচ্ছু জানি না, তুমি যা বলবে যা করবে তাই হবে। আমরা জিজ্ঞেস পর্যন্তও করব না তুমি কি করছো আর না করছো। বাবা খুশি হয়ে বললেন, এই তো আমি চাই মা। মামলা মোকদ্দমা অতি ভয়ানক জিনিস, শুনিসনি? লোকে গাল দেয় তোদের ঘরে মামলা ঢুকুক। আরে সেই মামলা তো এখন তোদেরই ঘরে। আমাদের নাকি বড় পাকা মাথা, তাই সাহস করছি তোমাদের আমি কিনারায় টেনে তুলে দিয়ে যাব। এতে আমার যাই হোক, একটি একটি করে গলা টিপে সব বার করব, তবেই আমার নাম ওই বদ্যিপাড়ার নিমাই রায়।
বলে তিনি মুখের ভাবটা এমন ধারা করলেন যে ওয়াটারলুর লড়াই জিতে ওয়েলিংটনের মুখেও বোধ করি অত বড় গর্ব প্রকাশ পায়নি। গলা বাড়িয়ে দরজার বাইরে দেখে তিনি বললেন, মা মনু, একটু আমার হাতে জল দে তো মা, মুখটা ধুয়ে ফেলি। আজকের আর বাইরে যাব না, একটু বেরিয়ে দেখ তো মা, কোথায় কেউ কোনো কান পেতে আছে কি না। বলা তো যায় না, এটা একটা শত্রুর পুরী। মনোরমা যথা নির্দিষ্ট কর্তব্য সমাপন করে নিজের জায়গায় ফিরে এসে আবার বসল। গোকুল বিহবল বিবর্ণ মুখে একবার স্ত্রীর দিকে একবার শ্বশুরের দিকে চাইতে লাগলো। এতক্ষণ ধরে বাবা মেয়েতে যত কথা হলো তার এক বর্ণও সে বুঝতে পারল না। এই কাদের কথা? কার ঘরে মামলা ঢুকলো? কাকে গলা টিপে কে বার করতে চায়? কার কি সর্বনাশ হলো? প্রভৃতি ইশারা ইঙ্গিতের বিন্দুমাত্র তাৎপর্য গ্রহণ করতে না পেরে একেবারে আড়ষ্ট হয়ে উঠল। নিমাই বললেন, দাঁড়িয়ে রইলে কেন বাবাজি, একটু স্থির হয়ে বসো, দুটো কথাবার্তা হয়ে যাক। গোকুল সেইখানেই বসে পড়ল। তিনি বলতে লাগলেন, এই তোমাদের সুসময়, যা করে নিতে পারো বাবা এই বেলা করে নাও, কিন্তু একটা সর্বনেশে মকদ্দমা যে বাঁধবে সেও আমি চোখের উপর দেখতে পাচ্ছি। তা বাঁধুক, আমি তাতে ভয় পাইনি। সে জানে হাটখোলার যদু উকিল আর তরুণী মোক্তার। বদ্যিপাড়ার নিমাই রায়ের নাম শুনলে বড় বড় উকিল ব্যারিস্টার কৌশলীর মুখ শুকিয়েই যায়। তা এ তো এক ফোঁটা ছোড়া মাত্র, না হয় দুপাতা ইংরাজি পড়েছে। গোকুল আর থাকতে না পেরে সব ভয়ে সব বিনয়ে প্রশ্ন করল, আপনি কার কথা বলছেন, মানে কিসের মোকদ্দমা? এবার অবাক হওয়ার পালা বদ্যিপাড়ার নিমাই রায়ের। প্রশ্ন শুনে তিনি গম্ভীর বিস্ময়ে গোকুলের মুখের দিকে তাকিয়ে রইলেন। মনোরমা ব্যাকুল হয়ে সজোরে বলে উঠল, দেখলে বাবা, যা বলেছি তাই। জিজ্ঞাসা করছেন কার মোকদ্দমা? তোমার দিব্যি করে বলছি বাবা, এর মতো সোজা মানুষ আর ভারতে নেই। একে যে ঠাকুরপো ঠকিয়ে সর্বস্ব নেবে সে কি বেশি কথা? তুমি এসেছো, এই যা ভরসা, নইলে সোমবৎসরের মধ্যে দেখতে পেতে বাবা তোমার নাতি নাতকুড়েরা রাস্তায় দাঁড়িয়েছে। এতক্ষণে গোকুল সমস্তটা বুঝতে পারল। তার ছোট ভাই বিনোদ তারই বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে ষড়যন্ত্র করছে, অথচ এরা যখন তার সমস্ত অভিসন্ধিই বুঝে ফেলেছে, সে শুধু নির্বোধের মতো সেই ছোট ভাইকে প্রসন্ন করার জন্য ক্রমাগত তার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। প্রথমকার তার রাগের আগুন যেন তার ব্রহ্মরন্ধ্র ভেদ করে জ্বলে উঠল, কিন্তু ওই একটি মুহূর্ত, পরক্ষণেই সমস্ত নিভে গিয়ে নিদারুণ অন্ধকারে তার দৃষ্টি, তার বুদ্ধি, তার চৈতন্যকে পর্যন্ত যেন বিপর্যস্ত করে ফেলল। তার দুই কানের মধ্যে কত লোক যেন ক্রমাগত চিৎকার করে বলতে লাগলো, বিনোদ তার নামে আদালতে নালিশ করেছে। নিমাই বললেন, টাকার দিকে চাইলে হবে না বাবাজি, সাক্ষীদের হাত করা চাই, তাদের মুখেই তো মোকদ্দমা। গোকুল মাথা ঝুঁকিয়ে কাঠের মতো বসে রইল। বুঝল কি না তার জবাব দিল না। বোধ করি কথাটা তার কানেও যায়নি, কিন্তু তার মেয়ের কানে গিয়েছিল। সে ঘালা হুকুমও দিল। অবশ্য মেয়ে এবং জামাই একই পদার্থ, এবং অন্যান্য বিষয়ে তার কথাতেই কাজ চলতে পারে বটে, কিন্তু এই সাক্ষীর বাবদে গোপনে টাকা খরচ করার অবারিত হুকুমটা জামাই বাবাজির মুখ থেকে ঠিক না পেয়ে রায় মশাইয়ের উৎসাহের প্রাচুর্যটা যেন ঘিমে হয়ে পড়ল। বললেন, আচ্ছা, সেসব পরামর্শ কাল পরশু একদিন ধীরে সুস্থ হবে কোন। আজ যাও বাবাজি, হাত মুখ ধুয়ে কিছু জল টল খাও, সারাদিন। কথাটা শেষ হওয়ার আগেই গোকুল হঠাৎ নিঃশব্দে বেরিয়ে গেল। রায়মশাই মেয়ের দিকে চেয়ে বললেন,
বাবাজি তো কথা কইলে না, টাকা ছাড়া মামলা মোকদ্দমা করা যায়? বিপক্ষের সাক্ষী ভাঙিয়ে নেওয়া কি শুধু হাতে হয় রে বাবু? ভয় করলে তো চলবে না। নিমাই পাকা লোক, মানুষের ছায়া দেখলে তার মনের ভাব টের পায়। সুতরাং গোকুলের এই নিরুদ্যম স্তব্ধতা শুধু যে টাকা খরচের ভয়েই, তা বুঝে নিতে তার বিন্দুমাত্র সময় লাগেনি। কিন্তু তাই বলে মেয়ের এই ঘোর বিপদের দিনেও তো তিনি অভিমান করে দূরে থাকতে পারেন না। বিনা হিসাবে অর্থ ব্যয় করার গুরুভার তার মতো আপনার লোক ছাড়া কে আর মাথায় নিতে আসবে? কাজেই নিজের যতই কেন ক্ষতি হোক, এমনকি কুণ্ডুদের আড়তের কাজটা গেলেও তার পিছপা হবার জো নেই। লোকে শুনলে যে গায়ে থুতু দেবে। গোকুল চলে গেলে এমনই অনেক প্রকার কথায় অনেক রাত্রি পর্যন্ত তিনি তার বিপদগ্রস্ত মেয়েকে সান্ত্বনা দিতে লাগলেন। সামান্য কারণেই গোকুলের চোখ লাল হয়ে উঠত। রাতে সারা রাত জেগে সকালবেলা যখন সে তার ঘরে এসে দাঁড়ালো, তখন সেই একান্ত রুক্ষ মূর্তি দেখে ভবানী ভীত হয়ে উঠলেন। গোকুল ঘরে পা দিয়েই বলল, ও, সৎমা যে কেমন তা জানা গেল। একে তো এই কথাটা সে আজকাল বারবার বলছে, তাতেও অন্যান্য নানা প্রকারে উত্তক্ত হয়ে ভবানীর নিজের স্বাভাবিক মাধুর্য নষ্ট হয়ে আসছিল। কিন্তু বাইরের লোক, আত্মীয় কুটুম্বেরা তখনও নাকি বাড়িতে ছিল, তাই তিনি কোনো মতে নিজেকে সংযত করে সংক্ষেপে বললেন, কি হয়েছে? গোকুল লাফিয়ে উঠল, বলল, হবে কি? কি করতে পারো তোমরা? বেন্দা নালিশ করে কিছু করতে পারবে না, এই আমি বলে দিচ্ছি। এদিকে ইসের মূল আছে, নিমাই রায়। বদ্যিপাড়ার নিমাই রায় কিন্তু সোজা লোক নয়, জেনে রেখো। ভবানী রাগ ভুলে অত্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বিনোদ নালিশ করবে? এ কথা তোমাকে কে বললে? গোকুল বলল, সবাই বললে। কে না জানে যে বিনোদ আমার নামে নালিশ করবে? ভবানী বললেন, কই, আমি তো জানি নে। আচ্ছা, জানো কিনা সে আমরা দেখে নিচ্ছি। বলে গোকুল রেগে ঘর ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু ফিরে দাঁড়িয়ে হঠাৎ তার শ্বশুরের কথাটাই মুখ দিয়ে বের হয়ে গেল, তোমাদের মতো শত্রুদের আমি তো আর বাড়িতে রাখতে পারিনি। কিন্তু কথাটার সঙ্গে সঙ্গে তার রুদ্র মূর্তি ভয়ে বিবর্ণ এবং ছোট হয়ে গেল, এবং ব্যাধের ছোঁড়া তীরের সামন থেকে ভয়ার্ত হরিণ যেমন করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে পালায়, গোকুলও ঠিক তেমনভাবেই মায়ের সামন থেকে সবেগে পালিয়ে গেল। সে যে কি বলে ফেলেছে তা সে জানে, তাই সেদিন সমস্ত দিন রাতের মধ্যে কোথাও তার সারা শব্দ পর্যন্ত পাওয়া গেল না। কুটুম্ব ভোজনের সময়ও সে উপস্থিত ছিল না। ভবানী প্রশ্ন করে জানলেন, বড়বাবু জরুরি তাগাদায় বের হয়ে গেছেন, কখন আসবেন কাউকেও বলে যাননি। নিমাই রায় কর্মকর্তা সেজে আদর আপ্যায়ন কাউকেই কম করলেন না। বাইরে নিমন্ত্রিত যে কয়জন এসেছিলেন, বিনোদ তাদের সঙ্গে বসে নিঃশব্দে খেয়ে উঠে গেল। ঝড়ের আগে নিরানন্দ প্রকৃতি যেরূপ স্তব্ধ হয়ে বিরাজ করে, অনেক লোকজন সত্ত্বেও সমস্ত বাড়িটা সেই রূপ অশুভ ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। বিশেষ কোনো কারণ না জানিয়েও চাকর দাসীরা কেমন যেন কুণ্ঠিত ত্রস্ত হয়ে ঘুরে বেড়াতে লাগলো। এমন করে আরও দুদিন কাটল। যারা শ্রাদ্ধ উপলক্ষে এসেছিলেন তারাও একে একে বিদায় নিলেন। পিসিমা তার ছেলে মেয়ে নিয়ে বর্ধমানে চলে গেলেন। বিনোদ তার বাড়িতে বসবার ঘরেই বসে আছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত কাটিয়ে দেয়, কারোর সঙ্গে কোনো কথা বলে না। ভিতরে ভবানী একেবারেই নির্বাক হয়ে গিয়েছেন। গোকুল পালিয়ে পালিয়ে বেড়ায়, ভিতরে বাইরে কোথাও তার সাড়া পাওয়া যায় না। এমনভাবে 3 দিন 4 দিন অতিবাহিত হয়ে গেল। মনোরমা এবং তার ছেলে মেয়ে ছাড়া এ বাড়িতে যেন আর কোনো মানুষ নেই। নিমাই রায় তার কলকাতার সম্পর্ক চুকিয়ে দেওয়ার জন্য গিয়েছিলেন। সেদিন সকালবেলা
বোধ করি বা কুণ্ডদের অকুল পাথারে ভাসিয়ে দিয়ে মেয়ে জামাইকে কুলে তোলার জন্য ফিরে আসলেন। আজ সঙ্গে তার ছোট ছেলেকেও এসেছে। আগমনের কারণটা যদিও তখন পরিষ্কার হয়নি, কিন্তু সে যে তার বোন এবং বোনের স্বামীকে শুধু দেখার জন্য ব্যাকুল হয়ে আসেনি সেটুকু বোঝা গেল। সকাল থেকে সমস্ত বাড়িটা সে যেন চষে বেড়াতে লাগলো। খাওয়া দাওয়ার পর মনোরমার ঘরের মধ্যেই এদের বৈঠক বসল এবং অল্প সময়ের মধ্যেই সমস্ত কিছু স্থির হয়ে গেল। আজ চক্রবর্তীর তলব হয়েছিল। তাকে বিদায় দেওয়ার আগে সমস্ত কাগজপত্র নিমাই তন্ন তন্ন করে বুঝে নিতে লাগলেন। একান্ত পীড়িত ও উদ্ভ্রান্ত চিত্তে সে বেচারা না পারে সব কথার জবাব দিতে, না পারে ঠিক মতো হিসাব বোঝাতে। ক্রমাগতই সে ধমক খাচ্ছিল এবং বাপ বেটার কড়া জেলার চোখে সে যে একজন পাকা চোর এটাই নিজেকে প্রতিপন্ন করছিল। নিমাই বললেন, আমি ছিলাম না তাই অনেক টাকা তুমি আমার খেয়েছ, কিন্তু আর না, যাও, তোমাকে আমি জবাব দিলাম। চক্রবর্তীর দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বলল, বাবু, আমি আজকে চাকর নই বাবু। কর্তা মশাই আমাকে চিনতেন। গোকুল ঘাড় হেঁট করে রইল। রায় মহাশয়ের ছোট ছেলে মুখ খিচিয়ে বললেন, তোমার কর্তামশাইয়ের মতো কি বাবাকে গরু পেয়েছো? হ্যাঁ, আর মায়া বাড়াতে হবে না, সরে বড়। এই নাবালক শ্যালকের একান্ত অভদ্র তিরস্কারে ব্যথিত হয়ে চক্রবর্তী চোখ মুছে ফেলল এবং কিছুক্ষণ চুপ করে থেকে গোকুলকে উদ্দেশ্য করে বলল, বাবু, আমার 4 মাসের মাইনে। গোকুল তাড়াতাড়ি বলে উঠল, সে তো আছেই চক্রবর্তী মশাই, আরও যদি। কথাটা শেষ হলো না। নিমাইয়ের গান হাত বাড়িয়ে গোকুলকে থামিয়ে দিয়ে জলদ গম্ভীর স্বরে বললেন, তুমি থামো না বাবাজি। বাবু উনি নয়, বাবু আমি। যা করব তাই হবে। মাহিনে তুমি পাবে না। তোমাকে যে জেলে দিচ্ছি নে, এটা তোমার বাপের ভাগ্যি বলে মানো। চক্রবর্তী বিরক্তি না করে উঠে গেল। মনোরমা এতক্ষণ কথা না বলতে পেরে ফুলছিল। সে যাওয়া মাত্রই মুখখানা গম্ভীর করে স্বামীকে লক্ষ্য করে কণ্ঠস্বরে আবদার মাখিয়ে দিয়ে ফিস ফিস করে বলল, শোনো, ফের যদি তুমি বাবার কথায় কথা কবে, আমি হয় গলায় দড়ি দিয়ে মরব, না হয় সবাইকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। গোকুল জবাব দিল না। মাথা নিচু করে নিঃশব্দে বসে রইল। বাবা এবং ভাইয়ের সামনে স্বামীর এই একান্ত বাধ্যতায় সুখে গর্বে গলে গিয়ে মনোরমা আধো আধো স্বরে বলল, আচ্ছা বাবা, আমাদের নন্দলালকে কেন দোকানের একটা কাজে লাগিয়ে দাও না? নিমাই বললেন, তাই তো ছোঁড়াটাকে সঙ্গে আনলুম মা। আমি তো আর বেশি দিন এখানে থাকতে পারবো না। আমাদের নিজেদের চালানির কাজটা তো বন্ধ হয়ে যাবে। আমার কি আসার জোর ছিল মা? বাবুর সঙ্গে ঝগড়াঝাটি করে চলে এসেছি। তিনি প্রায় কাঁদো কাঁদো হয়ে বললেন, রায়মশাই, তুমি না ফিরে আসা পর্যন্ত আমার আহার নিদ্রা সব বন্ধ হয়ে থাকবে। দিবারাত্র তোমার পথে বসেই আমার দিন যাবে। তাই মনে করছি মা, আমার নন্দলালকেই দেখিয়ে শুনিয়ে শিখিয়ে পড়িয়ে যাব। আর যাই হোক, ও আমারই তো ছেলে। তাই করে যাও বাবা, আমি সেই জন্যেই তো। হঠাৎ মনোরমা মাথায় আঁচল সব এঁকে টেনে দিয়ে চুপ করল। ঘরের সামনে চক্রবর্তী ফিরে এসে দাঁড়িয়েছে। বলল, বাবু, মা এসেছেন। অকস্মাৎ মা এসছে শুনে গোকুল ব্যস্ত হয়ে উঠল। আজ 7-8 দিন তার সঙ্গে দেখা সাক্ষাৎ পর্যন্ত হয়নি। কপাটের আড়ালে দাঁড়িয়ে ভবানী সহজ কণ্ঠে ডাকলেন, গোকুল। গোকুল তৎক্ষণাৎ সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে জবাব দিল, কেন মা? ভবানী আড়ালে থেকেই তেমনই পরিষ্কার কণ্ঠে বললেন, এসব পাগলামি করতে তোমাকে কে বললে? চক্রবর্তী মশাই অনেক দিনের লোক। তিনি যতদিন বাঁচবেন আমি ততদিন তাকে বহাল রাখলুম।
সিন্ধুকের চাবি খাতাপত্র নিয়ে তাকে দোকানে যেতে দাও। ঘরের মধ্যে বজ্রপাত হলেও বোধ করি লোকে এত আশ্চর্য হতো না। ভবানী এক মুহূর্ত চুপ করে থেকে আবার বললেন, আর একটা কথা, বেআই মশাই দয়া করে এসেছেন, কুটুমের আদরে দুদিন থাকুন, দেখুন, শুনুন, কিন্তু দোকানে আমার চুরি হচ্ছে কি হচ্ছে না সে নিয়ে চিন্তা করবার তার আবশ্যক নাই। চক্রবর্তী মশাই, আপনি দেরি করবেন না, যান। আমার ইচ্ছে নয় বাইরের লোক দোকানে ঢুকে খাতাপত্র নাড়াচাড়া করে। গোকুল, চাবি দে, উনি যান। বলে কারো উত্তরের জন্য এক মুহূর্ত অপেক্ষা না করে চলে গেলেন। ঘরের ভিতর থেকে তার পায়ের শব্দ শুনতে পাওয়া গেল। স্তম্ভিত ভাবটা কেটে গেলে নিমাই রায় কাষ্ঠ হাসি হেসে বললেন, একেই বলে পরের ধনে পোতবাড়ি। হুকুম দেওয়ার ঘটাটা একেবারে দেখলে বাবাজি? বাবাজি কিন্তু জবাব দিল না। জবাব দিল তার নিজের পুত্র রত্নকে। সে বলল, এ তো জানা কথাই বাবা, তুমি থাকলে তো আর চুরি চলবে না, বলি আর এই হুকুমকে। বাবা সাই দিয়ে ঘাড় নেড়ে বললেন, তা বটে। এবং চক্রবর্তীর দিকে চোখ পড়ায় জ্বলে উঠে মুখভঙ্গি করে বললেন, আর দাঁড়িয়ে রইলে কেন হয় সাঙ্গাত? বিদায় হও না। আবার ডেকে আনা হয়েছে, নেমো খারাম, জেলে দিলুম না কি না তাই। দূর হও সম্মুখ থেকে। বামন বলে মনে করেছিলাম। যাক মরুককে, যা করছে তা করছে, না হয় 2-5 টাকা দিয়েই দেব। কিন্তু আবার তোমাকে স্ত্রী ঘরে পড়াই আমার কর্তব্য ছিল। কিন্তু মনোরমা স্বামীর ভাব দেখে কথাটা বলতে সাহস করল না। গোকুল সেই যে মাথা হেঁট করে দাঁড়িয়েছিল, ঠিক তেমন করে একভাবে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল। চক্রবর্তী কারণ কোনো কথার জবাব না দিয়ে প্রভুকে উদ্দেশ্য করে নরম স্বরে বলল, তাহলে খাতাপত্রগুলো আমি নিয়ে চললুম, সিন্ধুকের চাবিটা দিন। গোকুল বিনা বাক্য ব্যয়ে কোমর থেকে চাবির তোড়াটা চক্রবর্তীর পায়ের কাছে ছুঁড়ে ফেলে দিল। চক্রবর্তী চাবিটা একে গুঁজে খাতা বগলে পুড়ে হাসি চেপে হেলে দুলে প্রস্থান করল। তার এই প্রস্থানের অর্থ যথেষ্ট প্রকট। সুতরাং কাউকেই কোনো প্রশ্ন না করে বুদ্ধিপাড়ার নিমাই রায়ের কালো মুখের ওপর কে যেন সংসারের সমস্ত কালি ঢেলে দিয়ে গেল। অতঃপর এই মন্ত্রণা গৃহের মধ্যে যে দৃশ্যকে ঘটল তা সত্যই অনির্বচনীয়। বাবা ও ভাইয়ের এই অচিন্তনীয় বিকট লাঞ্ছনায় মনোরমা জ্ঞান শূন্য হয়ে স্বামীর প্রতি উৎকট তিরস্কার, গঞ্জনা, সর্বপ্রকার বিভীষিকা প্রদর্শন, অনুনয় বিনয় এবং সবশেষে মর্মান্তিক বিলাপ করেও যখন তার মুখ থেকে পিতার সপক্ষে একটা কথাও বার করতে পারল না, তখন সে মুখ গুঁজে মৃতপ্রায় হয়ে দাঁড়িয়ে পড়ল। গোকুল লজ্জায় ক্ষোভে কাঁদা কাঁদা হয়ে বলল, মা যে এমন শত্রুতা করে হুকুম দেবেন সে আমি কি করে জানব? নিমাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, যাক বাঁচা গেল। একটা মস্ত ঝঞ্ঝাটের হাতে এলাম। ওদিকে শিবতল মণিমা আবার কান্নাকাটি করছেন। আমার কি কোথাও থাকার জো আছে নাকি? তাছাড়া দরকার কি আমার ঘরের কি বিলেসের মোষ তাড়িয়ে? কিন্তু মামনু, ছেলে পিলের হাত ধরে যদি পথে দাঁড়াও, সে দাঁড়াতেই হবে, চোখের উপর দেখতেই পাচ্ছি। তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না যে বাবা একবার ফিরে আমাকে তাকালেন না। সে বাবা আমি নই, তা বলে যাচ্ছি। তা মেয়ে হও আর জামাই হও। বলে তিনি জামাইয়ের প্রতি একটা তীব্র বাঁকা কটাক্ষ করলেন। কিন্তু সে কটাক্ষ ছেলে ছাড়া আর কারোর কাজে লাগলো না। তিনি তখন আবার প্রদীপ্ত কণ্ঠে বলতে লাগলেন, এখনো বেগে বসিনি বটে, কিন্তু বেগলে নিমাইরাই কারুর নয়, ব্রহ্মা বিষ্ণুর অসাধ্য। তাই তোমরা দুজনে একবার গোপনে ভেবে দেখো। বাবা নন্দলাল, 2:30 বেজেছে, 3:30 গাড়িতে আমি যাব। জিনিসপত্র গুছিয়ে নাও। জানো তো, তোমার বাবার কথার নড়চড় পৃথিবী উল্টে গেলেও হওয়ার জো নেই।
বলে তিনি সদর্পে ছেলের হাত ধরে মেয়ে জামাইকে ভাববার 1 ঘন্টা মাত্র সময় দিয়ে বাইরে বেরিয়ে চলে গেলেন। কিন্তু কোনো কাজই হলো না। 1 ঘন্টা অতি অল্প সময়। 3 দিন পর্যন্ত উপসহিত থেকে অবিশ্রাম মান অভিমান রাগারাগি এবং কটূক্তি করেও গোকুলের মুখ থেকে দ্বিতীয় কথা বার করা গেল না। শ্বশুরের এই অত্যন্ত অপমানে তার নিজেরই লজ্জা ও ক্ষোভের সীমা পরিসীমা ছিল না। কিন্তু মায়ের সুস্পষ্ট আদেশের বিরুদ্ধে সে যে কি করবে তা কোনো দিকে চেয়ে দেখতে না পেয়ে সর্বপ্রকার লাঞ্ছনা ও গঞ্জনা নীরবে সহ্য করতে লাগলো। নিমাই যখন দেখল তার সমস্ত আশা আকাঙ্ক্ষা জল্পনা কল্পনা নিষ্ফল হয়ে গেল, তখন সে ভীষণ হয়ে উঠল এবং স্পষ্টভাবে শাসিয়ে দিতে বাধ্য হলো যে তাকে চাকরি ছাড়িয়ে আনার দরুন ক্ষতিপূরণ করতে হবে। তিনি বাণিজ্য মশাইকে ইতিমধ্যে হাত করেছিলেন। তিনি এসে গোকুলকে নির্বোধ বলে অন্ধ বলে তিরস্কার করতে লাগলেন। এমন একটা ভয়ানক ইঙ্গিত করলেন যাতে বোঝা গেল নিমাই রায়কে অপমান করলে সে বিনোদকে গিয়েও সাহায্য করতে পারে। গোকুল কাতর কণ্ঠে বলল, কি করব মাস্টার মশাই? মাঝে তাকে বাড়িতেই রাখতে চান না। চক্রবর্তী মশাইকে হুকুম দিয়েছেন তিনি যেন দোকানে পর্যন্ত না ঢোকেন। মাস্টার মশাই প্রশ্ন করলেন, কারবার বিষয় আশায় তোমার না তোমার মায়ের গোকুল? আর তাছাড়া তোমার বিমাতা তো এখন তোমার শত্রুর পক্ষের, সে খবর তুমি রেখেছ তো? গোকুল ঘাড় নেড়ে সায় দিলে বাণিজ্য মশাই খুশি হয়ে বললেন, তবে পাগলামি করো না ভাইয়া। রায়মশাইকে বিষয় আশায় ব্যবসা বাণিজ্য সব বুঝিয়ে দিয়ে চুপটি করে বসে মজা দেখো শুধু। আমার কথা ছেড়ে দাও, নইলে এমন পাকা লোক একটা এতল্লাটে খুঁজে দেখাও দেখি। গোকুল বলল, সে তো জানি মাস্টার মশাই, কিন্তু মায়ের অমতে কোনো কাজ করতে একদম বাবা নিষেধ করে গেছেন। বাণিজ্য মশাই বিদ্রুপ করে হেসে বললেন, নিষেধ? মদে তোমার সত্তর হয়ে দাঁড়াবে সে কি তোমার বাবা জেনে গিয়েছিলেন? নিষেধ করলেই তো হলো না। নিষেধ শুনতে গিয়ে কি তুমি তোমার বিষয়টা কি খোয়াবে নাকি? হ্যাঁ? গোকুলের তরফে এ সকল প্রশ্নের জবাব ছিল না, তাই সে ঘাড় গুঁজে নিঃশব্দে বসে রইল। রায়মশাই নেপথ্যে থেকে সমস্তই শুনছিলেন। এবার সদরে এসে উপস্থিত হলেন এবং এই 2 জন মহারথীর সমবেত জেরার মুখে গোকুল অকুলে ভেসে গেল। তার মুখ নিচু এবং নিরুত্তর দেখে দুজনেই প্রীত হলেন এবং তার এই সুবুদ্ধির জন্য তাকে বারবার প্রশংসা করলেন। বাণিজ্যমশাই বাড়ি ফিরতে উদ্যত হলেন। সফল মনোরথ রায়মশাই আজ তার পদধূলি গ্রহণ করে প্রণাম করলেন এবং তিনি সস্নেহে গোকুলের পিঠ চাপড়িয়ে বললেন, আমি আশীর্বাদ করছি গোকুল, তুমি যেমন তোমার যথা সর্বস্ব আমাদের হাতে সঁপে দিলে, তোমার তেমনি গায়ে আঁচড়টি পর্যন্ত লাগতে দেব না আমরা। কি বলো রায়মশাই? রায়মহাশয় আনন্দে বিনয়ে গদগদ হয়ে বললেন, হ্যাঁ, আপনার আশীর্বাদে সে দেশের 5 জনই দেখতে পাবে, কিন্তু শত্রুদের আমি এ বাড়িতে একটি দিনও থাকতে দেব না। তা আপনাকে জানিয়ে দিচ্ছি বাণিজ্য মশাই। তারা আমার বাবাজির মাই হন আর ভাই হন। আর এই বেটা চক্রবর্তীকে আমি তাড়িয়েই তবে জল গ্রহণ করব। কে আছিস ওখানে? বেটা বামুনকে ডেকে আনতো দোকান থেকে। গোকুল সংকুচিত ও অত্যন্ত লজ্জিত হয়ে মৃদুস্বরে বলল, না, এখন তাকে ডাকবার দরকার নেই। বাণিজ্যমশাই 2 হাত দুদিকে প্রসারিত করে বলে উঠলেন, না না গোকুল, যেসব চোখ খোলার কাজ নয়, তাকে আমরা রাখতে পারবো না, কোনো মতেই না।
তার বড় ভাস্পর্দা, আমরা তাকে চাই নেই বলে দিল। প্রত্যুত্তরে গোকুল তেমনই বিনীত কণ্ঠে বলল, কিন্তু মা তাকেই চান। তিনি যাকে বহাল করেছেন তাকে ছাড়িয়ে দেওয়ার সাধ্য আমাদের কারণ নেই। বাবা আমাকে সে ক্ষমতা দিয়ে যাননি। বলে গোকুল পুনরায় মুখে হেঁট করল। তার এই একান্ত অপ্রত্যাশিত উত্তর, এই শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর শুনে উভয়েই বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেলেন। কিছুক্ষণ স্থির থেকে বাণিজ্যমশাই বললেন, তাহলে সে থাকবে বলো? গোকুল বলল, আগে হ্যাঁ, চক্রবর্তী মশাইয়ের ওপর আমার আর কোনো হাত নেই। বাণিজ্যমশাই ভয়ে বললেন, তাহলে রায়মশাইয়ের কি হবে? গোকুল বলল, কি আর হবে, উনি বাড়ি যান। মা কোনো মতেই ওনাকে রাখতে চান না, আর চাকরি ছাড়ার ক্ষতি যা হয়েছে সে আমি নয় মাকে জিজ্ঞেস করে পাঠিয়ে দেব। বলে কারোর উত্তরের জন্য অপেক্ষা মাত্র না করে চলে গেল। সবাই মনে করেছিল এত বড় অপমানের পর রায়মশাই আর তিলার্ধ অবস্থান করবেন না। কিন্তু 8-10 দিন কেটে গেল। এই মনে করার বিষয় বোধ করিবা মেয়ে জামাইয়ের প্রতি অসাধারণ মমতাবশতই তিনি ছোট কথা কানে তুললেন না এবং সরেজমিনে উপস্থিত থেকে তাদের হিতচেষ্টা করতে লাগলেন। কিন্তু এই হিতাকাঙ্ক্ষার প্রবল দাপটে একদিকে গোকুল নিজে যেমন পীড়িত হতে লাগলো, ওদিকে বাড়ির মধ্যে ভবানীও তেমনি প্রতি মুহূর্তেই অতিষ্ঠ হয়ে উঠতে লাগলেন। বউ ও তার বাবার পরিত্যক্ত শব্দভেদী বান খেতে শুতে বসতে তার দুই কানের মধ্যে দিয়ে অবিশ্রাম বুকে বিঁধতে লাগলো। সেদিন তিনি আর সহ্য করতে না পেরে বধূ মাতাকে ডেকে বললেন, বৌমা, গোকুল কি চায় না যে আমি বাড়িতে থাকি? বৌমা জবাব দেওয়ার ইচ্ছে করল না, মাথা হেঁট করে নখের কোণ খুঁড়তে লাগলো। ভবানী কিছুক্ষণ স্থির থেকে বললেন, বেশ, তাই যদি তার ইচ্ছে, সে নিজে এসে স্পষ্ট করে বলে না কেন? এমন করে তোমার ভাইকে দিয়ে, তোমার বাপকে দিয়ে আমাকে দিবারাত্রি অপমান করাচ্ছে কেন? অথচ গোকুল যে এর বাষ্পও না জানতে পারে, এমনকি তাকে গোপন করেই যে এই সমস্ত কিছু হয়েছে, এই কথা ভবানীর একবারও মনে হলো না। কিন্তু এই বউ আর সেই বউ নেই। সে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করল, অপমান কে কাকে করেছে সে কথা দেশশুদ্ধ লোক জানে। আমার নিজের জিনিস যদি আমি চোরের হাত থেকে বাঁচাবার জন্য আমার বাপ ভাইকে তুলে দিতে চাই, তাতে তোমার বুকে সুর বেঁধে কেন মা? আর একজনের জন্য আরেকজনের সর্বনাশ করাটাই কি ভালো? ভবানী আত্মসংবরণ করে ধীরভাবে বললেন, আমি কার সর্বনাশ করেছি মা? বউ বলল, যাদের করেছ তারাই গাল দিচ্ছে, তিনিই বা কি করবেন আর আমিই বা কি করব? ইট মারলে পাটকেল তো খেতেই হয়, তাতে রাগ করলে তো আর চলে না মা। বলে বউ চলে গেল। ভবানী স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। স্বামীর জীবদ্দশায় তার সেই গোকুল এবং সেই গোকুলের স্ত্রীর কথা মনে করে অনেকদিন পর আজ আবার তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আজ আর কোনো মতেই মন থেকে এই অনুশোচনা দূর করতে পারলেন না যে নির্বোধ তিনি শুধু নিজের পায়েই কুড়ুল মারেননি, ছেলের পায়েও মেরেছেন। অমন করে যে সমস্ত ঐশ্বর্য গোকুলকে লিখে না দিলে তো আজ এই দুর্দশা ঘটত না। বিনোদ যতই মন্দ হোক, কিছুতেই সে মাকে এমন করে অপমান ও নির্যাতন করতে পারত না। কিন্তু বিনোদ যে গোপনে উপার্জনের চেষ্টা করছিল তা কেউ জানত না। সে আদালতে একটা চাকরির জোগাড় করে নিল এবং শহরের এক প্রান্তে একটা ছোট বাড়ি ভাড়া করে সন্ধ্যার পর এসে সংবাদ দিল যে কাল সকালেই সে তার নতুন বাড়িতে যাবে। ভবানী আগ্রহে উঠে বসে বললেন, বিনোদ, আমাকেও নিয়ে চল বাবা। এ অপমান আমি আর সইতে পারিনি। তুই যেমন করে রাখবি আমি তেমনি করে থাকবো, কিন্তু এ বাড়ি থেকে আমাকে মুক্ত করে দে। বলে তিনি কাঁদতে লাগলেন।
তারপরে একটি একটি করে সমস্ত ইতিহাস শুনে বিনোদ বাইরে যাচ্ছিল। পথে গোকুলের সঙ্গে দেখা হলো। সে দোকানের কাজকর্ম সেরে ঘরে আসছিল। অন্যদিকে এ অবস্থায় বিনোদ দূর থেকে পাশ কাটিয়ে সরে যেত। আজ দাঁড়িয়ে রইল। বিনোদ কাছে এসে বলল, কাল সকালেই মাকে নিয়ে আমি নতুন বাসায় যাব। গোকুল অবাক হয়ে বলল, নতুন বাসায়? আমাকে না জিজ্ঞেস করেই কি বাসা করা হয়েছে নাকি? বিনোদ বলল, হ্যাঁ এমএ পড়া তাহলে ছাড়লে বলো? হ্যাঁ। সংবাদটা গোকুলকে যে কিরূপ মর্মান্তিক আঘাত করল, সন্ধ্যার অন্ধকারে বিনোদ তা দেখতে পেল না। ছোট ভাইয়ের এই এমএ পাশের স্বপ্ন যে ছোটবেলা থেকেই সে দেখে আসছে, পরিচিতির মধ্যে যেখানে যে কেউ কোনো একটা বাস করেছে, খবর পেলে গোকুল উপযাজক হয়ে সেখানে গিয়ে হাজির হতো এবং আনন্দ প্রকাশ করে শেষে এমএ পরীক্ষাটা শেষ হওয়ার জন্য নিজের অত্যন্ত দুশ্চিন্তা প্রকাশ করত। ব্যাপারটা যারা জানতো তারা মুখ টিপে হাসত, যারা জানতো না তারা উদ্বেগের হেতু জিজ্ঞেস করলেই আমার ছোট ভাই বিনোদের অনার গ্র্যাজুয়েটের কথাটা উঠে পড়ত। তখন কথায় কথায় অন্যমনস্ক হয়ে বিনোদের সোনার মেডেলটাও বের হয়ে পড়ত। কিন্তু কি করে যে মখমলের বাক্স শুদ্ধ জিনিসটা গোকুলের পকেটস্থ হয়ে পড়েছে তার কোনো কারণই জানা গেল না। তার একান্ত ইচ্ছে ছিল সেখানা থেকে এই দুর্লভ বস্তুকেই সে নিজের ঘড়ির চেনের সঙ্গে জুড়ে নেয় এবং এতদিনে তা সমাধা হয়েও যেত যদি না বিনোদ ভয় দেখাতো। এরূপ পাগলামি করলে সে সমস্ত টান মেরে পুকুরের জলে ফেলে দেবে। গোকুল উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল। এমির মেয়েকে না জানি কিরূপ দেখতে হবে এবং এ বস্তু ঘরে আসলে কোথায় কিভাবে রাখতে হবে। এহেন এমএ পাশের পড়া ছেড়ে দেওয়ায় গোকুলের বুকে তপ্ত শেল বিঁধল। কিন্তু আজ সে প্রাণপণে আত্মসংবরণ করে নিয়ে বলল, তা বেশ, কিন্তু মাকে নতুন বাসায় নিয়ে গিয়ে কি খাওয়াবে শুনি? সে দেখা যাবে। বলে বিনোদ চলে গেল। সে নিজেও মায়ের মতো অল্পভাষী। যে সকল কথা সে এইমাত্র শুনে এসেছিল তার কিছুই দাদার কাছে প্রকাশ করল না। গোকুল বাড়ির ভিতরে পা দিতে না দিতেই হাবুর মা সংবাদ দিল, মা আপনাকে ডেকেছিলেন। গোকুল সোজা মায়ের ঘরে এসে দেখল তিনি এমন সন্ধ্যের সময়ও নির্জীবের মতো সোজার পাশে পড়ে আছেন। ভবানী মুখে বসে বললেন, গোকুল, কাল সকালেই আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি। সে এইমাত্র বিনোদের কাছে শুনে মনে মনে জ্বলে যাচ্ছিল। তৎক্ষণাৎ জবাব দিল, তোমার পা তো আমরা কেউ দড়ি দিয়ে বেঁধে রাখিনি মা। যেখানে খুশি যাও না, আমাদের তাতে কি, গেলেই বরং বাঁচি। বলে গোকুল মুখ ভার করে চলে গেল। পরদিন সকালবেলায় ভবানী যাওয়ার উদ্যোগ করছিল। হাবুর মা কাছে বসে সাহায্য করছিল। গোকুল উঠোনের উপর দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, হাবুর মা, আজ ওর যাওয়া হতে পারে না, বলে দে। হাবুর মা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, কেন বড়বাবু? গোকুল বলল, আজ দশমী না, ছেলে পেলে নিয়ে ঘর করি, আজ গেলে গরুস্থের অকল্যাণ হয়। আজ আমি কিছুতেই বাড়ি থেকে কাউকে যেতে দিতে পারবো না, বলে দে। ইচ্ছে হয় কাল যাবেন, আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি। বলে গোকুল দ্রুত পায়ে চলে গেল। দশমীর পর একাদশী গেল, দ্বাদশীও গেল। মাকে পাঠাবার মতো তিথি নক্ষত্র গোকুলের চোখে পড়ল না। ত্রয়োদশীর দিন বাড়ির পুরোহিত নিজে এসে সুদিনের সংবাদ দেয়া মাত্র গোকুল অকারণেই গরম হয়ে বলল, তুমি যার খাবে তারই সর্বনাশ করবে। যাও, নিজের কাজে যাও, আমি মাকে কোথাও যেতে দিতে পারবো না। মনোরমা সেদিন ধমক খেয়ে অবধি নিজে কিছু বলতো না। আজ সে তার বাবাকে পাঠিয়ে দিল। নিমাই এসে বলল, এটা তো ভালো কাজ হচ্ছে না বাবাজি। গোকুল কোনোদিন খবরের কাগজ পড়ে না, কিন্তু আজ পড়তে বসল। বলল, কোনটা?
বেয়ান ঠাকরুন তার নিজের ছেলের বাসায় যখন স্বইচ্ছায় যেতে চাচ্ছেন, তখন আমাদের বাধা দেওয়া তো উচিত হয় না। গোকুল পড়তে পড়তে বলল, পাড়ার লোক শুনলে আমার অখ্যাতি করবে। নিমাই অত্যন্ত আশ্চর্য হয়ে বললেন, অখ্যাতি করবার আমি তো কোনো কারণ দেখতে পাইনি। গোকুল শ্বশুরকে এতদিন মান্য করেই কথা বলতো, হঠাৎ আগুন হয়ে বলল, আপনার দেখবার তো কোনো প্রয়োজন দেখিনি। আমার মাকে আমি কারুর কাছে পাঠাবো না, ব্যাস, সাফ কথা। যে যা পারে আমার করুক। গোকুলের এই সাফ কথাটা বিনোদের কানে গিয়ে পৌঁছতে বিলম্ব হলো না। প্রত্যেক দিন বাধা দিয়ে গাড়ি ফেরত দেওয়ায় সে মনে মনে বিরক্ত হয়েছিল। আজ অত্যন্ত রেগে এসে বলল, দাদা, আমি মাকে নিয়ে যাব, আপনি শুধু শুধু বাধা দেবেন না। গোকুল সংবাদপত্রে অতিশয় মনোনিবেশ করে বলল, আজকে তো হতে পারবে না। বিনোদ বলল, খুব পারবে, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। তার ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনে গোকুল হাতের কাগজটা এক পাশে ফেলে দিয়ে বলল, কি নিয়ে যাচ্ছি বললেই কি হবে নাকি? বাবা মরবার সময় মাকে আমায় দিয়ে গেছেন, তোমাকে দিয়ে যাননি, ঠিক আছে? আমি কোথাও পাঠাবো না। সে ভার যদি আপনি বাস্তবিক নিতেন দাদা, তাহলে এমন করে মাকে দিনরাত্রি লাঞ্ছনার অপমান ভোগ করতে হতো না। মা, বেরিয়ে এসো, গাড়ি অপেক্ষা করছে। বলে বিনোদ পিছনে তাকাতেই ভবানী বের হয়ে আসলেন। তিনি যে আড়ালে লুকিয়ে এসে দাঁড়িয়েছিলেন তা গোকুল জানত না। তাকে সোজা গিয়ে গাড়িতে উঠতে দেখে গোকুল আড়ষ্ট হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে শেষে পিছনে পিছনে গাড়ির কাছে এসে বলল, এই শোনো, এমন জোর করে চলে গেলে আমার সঙ্গে তোমাদের আর কোনো সম্পর্ক থাকবে না, তা আমি এই বলে দিচ্ছি মা। ভবানী জবাব দিলেন না। বিনোদ গাড়োয়ানকে ডেকে গাড়ি হাঁকাতে আদেশ করলেন। গাড়ি ছেড়ে দিতেই গোকুল অকস্মাৎ রুদ্ধ কণ্ঠে বলে উঠল, ফেলে চলে গেলে মা? আমি কি তোমার ছেলে নয়? আমাকে তোমার মানুষ করতে হয়নি? গাড়ির চাকার শব্দে সে কথা ভবানীর কানে গেল না, কিন্তু বিনোদের কানে গেল। সে মুখ বাড়িয়ে দেখল গোকুল কোঁচার খুঁটে মুখ ঢেকে দ্রুত পায়ে চলে গেল এবং ভিতরে ঢুকে সে বিনোদের বসবার ঘরে গিয়ে দৌড় দিয়ে শুয়ে পড়ল। তার এই ব্যবহারে অলক্ষ্যে থেকে লক্ষ্য করে নিমাই কিছু উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, কিন্তু খানিক পরে সে যখন দরজা খুলে বের হলো এবং যথা সময়ে স্নান খাওয়া করে দোকানে চলে গেল, তখন তার চোখে মুখে এবং আচরণে বিশেষ কোনো ভয়ের চিহ্ন না দেখে তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন এবং নির্বিঘ্ন হয়ে তিনি এইবার নিজের কাজে মন দিলেন। অর্থাৎ সাপ যেমন করে তার শিকার ধীরে ধীরে উদরস্থ করে, ঠিক তেমন করে তিনি জামাইকে মহা আনন্দে জীর্ণ করে ফেলবার আয়োজন করতে লাগলেন। লক্ষণও বেশ অনুকূল বলেই মনে হলো। গোকুল পিতার মৃত্যুর পর থেকে অত্যন্ত উগ্র এবং অসহিষ্ণু হয়ে উঠেছিল। সামান্য কারণেই ঝগড়া করত, কিন্তু যেদিন ভবানী চলে গেলেন সেই দিন থেকেই সে যেন আলাদা মানুষ হয়ে গেল। কারোর কোনো কথায় রাগ করত না, প্রতিবাদও করত না। এতে নিমাই যত খুশি হন, তার মেয়ে খুশি হতে পারলেন না। গোকুলকে সে চিনত। সে যখন দেখল স্বামী খাওয়া দাওয়া নিয়ে হাঙ্গামা করে না, যা পায় চুপচাপ খেয়ে উঠে যায়, তখন সে ভয় পেল। এই জিনিসটাতেই গোকুলের ছোটবেলা থেকে একটু বিশেষ শখ ছিল। খেতে এবং খাওয়াতে সে ভালোবাসত। প্রতি রবিবারেই সে বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে আসত। এই রবিবার তার কোনরূপ আয়োজন না দেখে মনোরমা প্রশ্ন করল। গোকুল উদাসভাবে জবাব দিল, সেসব মায়ের সঙ্গে সঙ্গেই গেছে, রেঁধে খাওয়াবে কে? মনোরমা অভিমান ভরে বলল, রাত দেখে শুধু মাই শিখিয়েছিলেন, আমরা শিখিনি। সে তোমার বাপ ভাইকে খাওয়াওগে, আমার কোনো দরকার নেই। মনোরমার মা কালীঘাটের ফেরত একদিন এসে উপস্থিত হলেন। সৎ শাশুড়ি রাগ করে চলে গেছেন। মেয়ের ভাঙা সংসার গুছানো আবশ্যক বিবেচনা করে তিনি 2-4 দিন থেকে যেতে মনস্থ করলেন।
দেখতে দেখতে বিকল সংসার মেরামত হয়ে আবার সুন্দরভাবে চলতে লাগলো এবং কর্ণধার হয়ে দৃঢ় হাতে হাল ধরে দিনের পর দিন কাটাতে লাগলেন। পাড়ার লোকেরা প্রথমে কথাটা নিয়ে আন্দোলন করলো, কিন্তু কলিকালের স্বধর্মে 2-4 দিনেই নিরস্ত হলো। হাবুর মার ঘর এই পথে, সে মাঝে মাঝে দেখা দিয়ে যেত। তার মুখে ভবানী গোকুলের নতুন সংসারের কাহিনী শুনতে পেলেন, কিন্তু ভালো মন্দ কোনো কথা বললেন না। সেদিন আসবার সময় সেই যে গোকুল গাড়ির কাছে দাঁড়িয়ে রুদ্ধ কণ্ঠে বলেছিল তাদের সমস্ত সম্বন্ধের এই শেষ, তখন নিজের অভিমানের কথাটা তিনি গ্রাহ্য করেননি। কিন্তু 1 মাস যখন কেটে গেল, গোকুল তার সংবাদ নিল না, তখন তিনি মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সে যে সত্যি সত্যি তাকে ত্যাগ করবে, ছোট ভাইকে এমন করে ভুলে থাকবে, এত কাণ্ড এত রাগারাগির পরেও সে কথা নিঃসংশয়ে বিশ্বাস করতে পারেননি। তাই আজ হাবুর মার মুখে ঘরের মধ্যে তার শ্বশুর শাশুড়ির দৃঢ় প্রতিষ্ঠার কথা শুনতে পেয়ে তিনি শুধু স্তব্ধ হয়ে রইলেন। নতুন বাসায় এসে 2-4 দিন মাত্র বিনোদ সংযত ছিল, তারপরেই সে স্বরূপ প্রকাশ করল। মায়ের কোনো খবরই সে প্রায় নিত না, রাতে বাড়ি থাকতো না। সকালে যখন ঘরে আসতো তখন দুঃখে লজ্জায় ভবানী তার প্রতি চাইতে পারতেন না। এইমাত্র শুনেছিলেন সে চাকরি করে, কিন্তু কি চাকরি, কত মাইনে, কিছুই জানতেন না। সুতরাং এখন এইটাই তার একমাত্র সান্ত্বনা ছিল যে আর যাই হোক তিনি ছেলেকে বিষয় থেকে বঞ্চিত করবার কারণ হয়ে অন্যায় করেননি। কারণ গোকুল স্ত্রী শ্বশুর শাশুড়ির প্রভাবে তাদের প্রতি যত অন্যায়ই করুক, সে স্বামীর এত দুঃখের দোকানকে অন্তত বজায় করে রাখবে। স্বর্গীয় স্বামীর কথা মনে করে তিনি এই চিন্তাতেও কতটা সুখ পেতেন। এমনি করেই দিন কাটছিল। আজ বৈশাখী সংক্রান্তি। প্রতি বছর এই দিনে ঘটা করে ব্রাহ্মণ ভোজন করাতেন, কিন্তু এবার নিজের কাছে টাকা না থাকা এবং কথা প্রসঙ্গে বিনোদকে 2 জানিয়েও তার কাছে কোনো সাড়া না পাওয়ায় এবছর ভবানী সে সংকল্পই ত্যাগ করেছে। হঠাৎ অতি ভোরে ভয়ানক ডাকাডাকি। হাবুর মা সদর দরজা খুলে দিতেই গোকুল ব্যস্ত হয়ে এসে প্রবেশ করল। সঙ্গে তার অনেক লোক, ঘি, ময়দা, বহু প্রকার মিষ্টি, ঝুড়ি ভরা পাকা আম। ঢুকেই বলল, আমাদের পাড়ার সমস্ত বামুনদের নেমন্তন্ন করে এসেছি। সে বাঁদরটার পিত্তেশে তো আর ফেলে রাখতে পারি নে। মা কই রে? এখনো ওঠেননি বুঝি? যাই, কাজকর্ম করার লোকজন গিয়ে পাঠিয়ে দিকে। যেমন মা তার তেমনি বেটা, কারো কোনো চাড়ই নেই, যেন আমারই বড় মাথা ব্যথা। আচ্ছা, মাকে গিয়ে খবর দিত হাবুর মা, আমি এই ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসছি। বলে গোকুল যেমন ব্যস্ত হয়ে প্রবেশ করলো তেমনই ব্যস্ত হয়ে বেরও হয়ে গেল। ভবানী অনেকক্ষণ উঠেছিলেন এবং আড়ালে দাঁড়িয়ে সমস্তই দেখছিলেন। গোকুল চলে যাওয়া মাত্র অকস্মাৎ চোখের জলে বন্যা তার ভেসে গেল। সেদিন ছিল রবিবার। শনিবার রাত করে অনেক বেলায় বিনোদ ঘরে ঢুকে অবাক হয়ে গেল। হাবুর মার কাছে সমস্তই অবগত হয়ে মাকে লক্ষ্য করে বলল, দাদাকে খবরটা দিয়ে এর মধ্যে না এনে আমাকে জানালেই তো হতো, আমার যে তো অপমান হয়। ভবানী সমস্ত বুঝেও প্রতিবাদ করলেন না, চুপ করে রইলেন। গোকুল ফিরে এসে বিনোদকে দেখেও দেখল না, কাজকর্মের তদারক করে ফিরতে লাগল এবং যথাসময়ে ব্রাহ্মণ ভোজন শেষও হয়ে গেল। কাউকে কোনো কথা না বলে বের হয়ে যাওয়ার উপক্রম করছিল। এমন সময় বাণিজ্যমশাই তাকে সকলের মধ্যে ডেকে বললেন, বাস আজ তাকেও গোকুল নিমন্ত্রণ করে এসেছিল, তাই তারই টাকায় পরিতোষপূর্বক খাওয়া দাওয়া করে সেদিনের অপমানের শোধ তুলতে প্রবৃত্ত হলেন। মজুমদারদের অনেক অন্যই নাকি তিনি হজম করেছিলেন, তাই নিমাই রায়ের দরুন সেদিনের লাঞ্ছনাটা তাকে বেশি বাজিয়েছিল।
সবার সামনে বিনোদকে উদ্দেশ্য করে চোখ টিপে বললেন, বলি ভাইয়া, দাদার আজকে চালটা টের পেয়েছ তো? কথার ধরনে গোকুল সংকুচিত হয়ে উঠল। বিনোদ সংক্ষেপে বলল, না। বাণিজ্যমশাই মৃদু গম্ভীর হাসি হেসে বললেন, তবেই দেখছি মোকদ্দমা জিতেছ। BA পাশ করলে ভাই, আজ এইটা ঠাওর হলো না যে মাকে হাত করাটাই হচ্ছে যে আজকে চাল, তার উপর এই যে মোকদ্দমা। গোকুলের চোখ মুখ কালো হয়ে গেল। কখনো না মাস্টারমশাই, কখনো না। বলতে বলতে সে চলে গেল। বাণিজ্যমশাই চেঁচিয়ে বললেন, এখানে ঢুকতে দিও না ভাইয়া, সর্বনাশ করে ছাড়বে তোমার। এই কথাটাও গোকুলের কানে গেল। বিনোদ লজ্জায় ঘাড় হেঁট করে বসে রইল। দাদাকে যে সে চিনত না তা নয়, একটা উদ্দেশ্য নিয়ে আর একটা কাজ করা যে তার দ্বারা একেবারেই অসম্ভব তাও সে জানত। তাই বাণিজ্যের কথাগুলো শুধু যে সে সম্পূর্ণ অবিশ্বাস করল তা নয়, এত লোকের সামনে দাদার এই অপমান তাকে অত্যন্ত কষ্ট দিল। নিমন্ত্রিতেরা বিদায় হলে বিনোদ ভিতরে গিয়ে দেখল মা ঘরে দৌড় দিয়ে শুয়ে পড়েছে। কথাটা যে তার কানে গিয়েছে তা কাউকে জিজ্ঞেস না করেই বিনোদ টের পেল। দোকানের কাজ সেরে সন্ধ্যের পর গোকুল নিজের ঘরে ঢুকে দেখল সেখানেও একটা বিরাট মুখ ভারীর অভিনয় চলছে। স্বয়ং রায়মশাই খাটের উপর বসে মুখখানা অতি বিশ্রী করে বসে আছে এবং নিচে মেঝের উপর বসে আছে তার মেয়ে। হেমুকে কাছে নিয়ে বাবার মুখের অনুকরণ করছে। ঘরে ঢুকতেই রায়মশাই বললেন, বাবাজি, নির্বোধের মতন তুমি যে তোমার মাকে দিয়ে আমাকে অপমান করালে, তার প্রতিকার কি বলো? একে গোকুলের যার পরনায় মন খারাপ হয়েছিল, তাতে সারাদিনের পরিশ্রমে অতিশয় ক্লান্ত। অভিযোগের ধরনটায় তার সর্বাঙ্গ জ্বলে উঠল। মনোরমা ফোঁস করে কেঁদে বলল, আর যদি কোনোদিন তুমি ওখানে যাও, আমি গলায় দড়ি দিয়ে মরবো। মেয়ের উৎসাহ পেয়ে রায়মশাই অধিকতর গম্ভীরভাবে বললেন, আর সীমাকে কি সোজা? গোকুল বোমার মতো ফেটে উঠল। চুপ! আমার মায়ের নামে ওরকম কথা বললে ঘাড় ধরে বের করে দেব। বলে নিজেই ঝড়ের মতো বের হয়ে গেল। রায়মশাই ও তার মেয়ে বজ্রাহতের মতো পরস্পরের মুখের দিকে চেয়ে বসে রইলেন। গোকুলে কি করল? পূজ্যপাদ শ্বশুর মহাশয়কে একই ভয়ঙ্কর অপমান করে বসল। বিনোদের বেশ একটা বন্ধুর দল জুটেছিল, যারা প্রতিদিন তাকে মোকদ্দমায় উৎসাহিত করছিল। কারণ হারলে তাদের ক্ষতি নেই, জিতলে পরম লাভ। অনেক দিনের অনেক আমোদ প্রমোদের খোরাক সংগ্রহ হয়। আবার মোকদ্দমা যে করতে হবে তাও এক প্রকার নিশ্চিত অবধারিত ছিল। যেহেতু বিনোদের তরফ থেকে যে বন্ধুকে আপোষে মিটমাট করবার প্রস্তাব নিয়ে একদিন গোকুলের কাছে গিয়েছিল, গোকুল তাকে হেঁকে দিয়ে বলেছিল, ওই বয়াট নচ্ছার পাজিকে আমি এক সিকি পয়সাও দেব না, সে যা পারে করুক। কিন্তু এত বড় বিষয়ের জন্য মামলা রুজু করতে একটু বেশি টাকার প্রয়োজন। সেইটুকুর জন্যই বিনোদের কাল বিলম্ব হয়ে যাচ্ছিল। দাদার ওপর বিনোদের যত রাগই থাকুক, সেই দিন থেকে কেমন যেন তার প্রাণটা কেঁদে কেঁদে উঠছিল। কত লোকের সামনে অপমানিত হয়ে যেমন করে সে ছুকে পালিয়েছিল, তার মুখের সে আবৃত ছবিটা সে কোনোদিনই ভুলতে পারছিল না। বুকের ভেতরে কে যেন অনুক্ষণ করে বলছিল, অন্যায় অন্যায়, অত্যন্ত অন্যায় হয়ে গিয়েছে। অত্যন্ত মিথ্যে ও কুৎসিত অপবাদে অভিহিত করে দাদাকে বিদায় করা হয়েছে। সেই দাদা যে জীবনে কোনোদিন এ পথ মারাবে না তা নিঃসংশয়ে বিনোদ বুঝেছিল। দেশের কৃতবিত্ত যুবক দিগকে অনেকেই বিনোদের বন্ধু।
সকলেরই পূর্ণ সহানুভূতি বিনোদের ওপরে। সেদিন সকালে তারা বাইরের ঘরে বসে মাস্টার মশাইকে ডেকে এনে অনেক বাদানুবাদের পরে স্থির করেছিলেন কথার ফাঁদে গোকুলকে জড়াতে না পারলে সুবিধা নেই। গোকুল মূর্খ এবং অত্যন্ত নির্বোধ তা সকলেই বুঝেছিলেন। সুতরাং তাকে উত্তেজিত করে তারই মুখের কথায় তাকে জব্দ করে সাক্ষীর সৃষ্টি করা কঠিন হবে না। কথা ছিল আগামী রবিবার সকালবেলায় দেশের 10 জন গণ্যমান্য ভদ্রলোককে সঙ্গে করে গোকুলের বাড়িতে উপস্থিত হয়ে তাকে কথার ফেরে বেঁধে ফেলা হবে। এই প্রসঙ্গে কত তামাশা, কত বিদ্রুপ অনুপস্থিত হতভাগ্য গোকুলের মাথায় বর্ষিত হলো। কি কি বলবেন এবং করবেন সকলেই একে একে তার মহড়া দিলেন। শুধু বিনোদ মাথা হেঁট করে নীরবে বসে রইল। তার উৎসাহের অভাব, নিজেদের উৎসাহের বাহুল্যে কেউ লক্ষ্য করল না। আজ বিনোদ কাজে বের হয়নি, খাওয়া শেষ করে ঘরে বসেছিল। বেলা 1টার সময় হঠাৎ গোকুল, কই রে হাবুর মা, খাওয়া দাওয়া চুকলো? বলে প্রবেশ করল। হাবুর মা শশ ব্যস্ত হয়ে বড়বাবুকে আসন পেতে দিয়ে বলল, না বড়বাবু, এখনো শেষ হয়নি। হয়নি? বলে গোকুল নিজেই আসনটা তুলে এনে রান্নাঘরের দাওয়ায় পাতল। বসে বলল, এক গ্লাস ঠান্ডা জল দে দেখি হাবুর মা। এই তাগাদায় বেরিয়ে রোদ্দুরে ঘুরে ঘুরে একেবারে হয়রান হয়ে গেছি। মা কই রে? ভবানী রান্নাঘরেই ছিল, কিন্তু সেদিনের কথা মনে করে বিপুল লজ্জায় হঠাৎ সামনে আসতেই পারলেন না। বিনোদ কাজে গেছে, ঘরে নেই। গোকুল এটা জানত। বলল, সব মিথ্যে হাবুর মা, সব মিথ্যে। কলিকাল, আর কি ধর্মকর্ম আছে? বাবা মরবার সময় মাকে আমায় দিয়ে বললেন, বাবা গোকুল, এই নাও তোমার মা। আমি ভালো মানুষ, নইলে বেন্দার বাপের সাধ্যে কি সে আমার মাকে জোর করে নিয়ে আসে? কেন আমি ছেলে নই? ইচ্ছে করে যদি এখনই জোর করে মাকে নিয়ে যেতে পারি নে? বাবার এই হলো আসল উইল। শুধু 2 কলম লিখে দিলেই উইল হয় না। হাবুর মা চোখ টিপে ইঙ্গিতে জানালো বিনোদ ঘরে আছে। গোকুল জলের গিলাসটা রেখে দিয়ে জুতো পায়ে দিয়ে দ্বিতীয় কথা কি না বলে চলে গেল। রাত 9টা-10টার সময় হঠাৎ দোকানের চক্রবর্তী এসে হাজির। জিজ্ঞেস করল, মা, বড়বাবু এখনো বাড়ি যাননি? এখান থেকে খেয়ে কখন গেলেন? ভবানী আশ্চর্য হয়ে বললেন, সে তো এখানে খায়নি। চক্রবর্তী বলল, এই নাও, আজ বড়বাবুর জন্মতিথি। বাড়ি থেকে ঝগড়া করে বলে এসেছে মায়ের প্রসাদ পেতে যাচ্ছি। তাহলে সারাদিন কিছু খাওয়াই হয়নি দেখছি। শুনে ভবানীর বুক ফেটে যেতে লাগলো। বিনোদ পাশের ঘরেই ছিল। চক্রবর্তী সাড়া পেয়ে কাছে এসে বসল। তামাশা করে বলল, কি চক্রবর্তী মশাই, নিতাই রায়ের কাছে চাকরিটা কেমন হচ্ছে? চক্রবর্তী আশ্চর্য হয়ে বলল, নিমাই রায়? সে কি দোকান নিয়ে ঢুকতে পারে নাকি? বিনোদ বলল, শুনতে পাই দাদাকে সে নাকি গ্রাস করে বসে আছে। চক্রবর্তী ভবানীকে দেখিয়ে বলল, উনি বেঁচে থাকতে সেটি হবার জো নেই ছোটবাবু। আমাকে তাড়িয়ে সর্বস্বর মালিক হতেই এসেছিলেন বটে, কিন্তু মায়ের একটা হুকুমেই সব ফেঁসে গেল। এখন ঠকিয়ে মাজিয়ে ছ্যাঁচড়ামি করে যা 2 পয়সা আদায় হয়, দোকানে হাত দেবার জো নেই। সমস্ত ইতিহাস বলল। বড়বাবু একটুখানি বড্ড সোজা মানুষ কি না, লোকের প্যাঁচ স্যাঁচ ধরতে পারেন না। কিন্তু তাহলে কি হয়? পিতৃমাতৃভক্তি যে অচলা, সে যেই বললেন মায়ের হুকুম রদ করবার আমার সাধ্যি নেই, তা এত কাঁদকা কাটি ঝগড়াঝাটি না, কিছুতেই না। আমার বাপের হুকুম, মায়ের হুকুম, আমি যেমন কর্তা ছিলাম তেমনই আছি ছোটবাবু। বিনোদের 2 চোখ লাল করে জলে ভরে গেল।
চক্রবর্তী বলতে লাগলো, এমন বড় ভাই কি কারো হয় ছোট বাবু? মুখে কেবল বিনোদ আর বিনোদ। আমার বিনোদের মতো কেউ পাশ করেনি, আমার বিনোদের মতো লেখাপড়া কেউ শেখেনি, আমার বিনোদের মতো ভাই কারো জন্মায়নি। লোকে তোমার নামে কত অপবাদ দিয়েছে ছোট বাবু। আমার কাছে এসে হেসে বলেন, চক্রবর্তী মশাই, শালারা কেবল আমার ভাইয়ের হিংসে করেই দুর্নাম রটায়। আমি তাদের কথায় বিশ্বাস করব? আমাকে এমনই বোকাই ঠাউরেছে শালারা। একটু থেমে বলল, এই সেদিন এক কাশীর পণ্ডিত এসে তোমার মন ভালো করে দেবে বলে 108 সোনার তুলসী পাতার দাম প্রায় 500 টাকা বড়বাবুর কাছ থেকে হাতিয়ে নিয়ে গেছে। আমি কত নিষেধ করলুম, কিছুতেই শুনলেন না। বললেন, আমার বিনোদের যদি সুমতি হয়, আমার বিনোদ যদি MA পাশ করে, যাক আমার 500 টাকা। বিনোদ চোখ মুছে ফেলে আর্দ্র স্বরে বলল, কত লোক যে আমার নাম করে দাদাকে ঠকিয়ে নিয়ে যায়, সে আমিও শুনেছি চক্রবর্তী মশাই। চক্রবর্তী গলা খাটো করে বলল, এই জয়লাল বাণুজ্যেই কি কম টাকা মেরে নিয়েছে ছোট বাবু? ওই ব্যাটাই তো যত নষ্টের গোড়া। বলে সে কর্তার মৃত্যুর পরে সে ঠিকানা বার করে দেওয়ার গল্প করল। ভবানী কোনো কথায় একটা কথাও বলেনি, শুধু তার 2 চোখে শ্রাবণের ধারা বয়ে যাচ্ছিল। চক্রবর্তী বিদায় নিলে বিনোদ শুতে গেল, কিন্তু সারা রাত তার ঘুম হলো না। কেন এমন একটা অস্বাভাবিক কাণ্ড ঘটল? বাবা তাকে একভাবে বঞ্চিত করে গেলেন, দাদা তাকে কিছুই দিতে চাইছে না। চক্রবর্তীর মুখে আজ সেই ইতিহাস অবগত হয়ে সে ক্রমাগত একাই চিন্তা করতে লাগল। বিনোদের বন্ধুরা বিশেষ উদ্যোগী হয়ে কয়েকজন সম্ভ্রান্ত ভদ্রলোক সঙ্গে করে রবিবারের সকালবেলা গোকুলের বৈঠকখানায় গিয়ে উপস্থিত হলেন। গোকুল দোকানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এতগুলো ভদ্রলোকের আকস্মিক আগমনে তটস্থ হয়ে উঠল। বিশেষ করে দেবকী বাবুকে এবং সদর আলা গিরিশ বাবুকে দেখে তাদের যে কোথায় বসাবে, কি করবে ভেবে পেল না। বিনোদ নিঃশব্দে মলিন মুখে একধারে গিয়ে বসল। তার চেহারা দেখলে মনে হয় তাকে যেন বলি দেওয়ার জন্য ধরে আনা হয়েছে। বাণিজ্য মশাই ছিলেন, কথাটা তিনিই পারলেন। দেখতে দেখতে গোকুলের চোখ আরক্ত হয়ে উঠল। বলল, ও তাই এত লোক। যান, আপনার নালিশ করুন গে। আমি 1 সিকি পয়সাও ওই হতবাগা নচ্ছাড়কে দেব না। ও মদ খায়। আর সকলে চুপ করে রইলেন। বাণিজ্য মশাই ভঙ্গি করে হেসে বললেন, বেশ, তাই যেন খায়। কিন্তু তুমি ওর হকের বিষয় আটকাবার কে হে? তুমি যে তোমার বাপের মরণকালে জোর চুরি করে উইল লিখে নাওনি, তার কি প্রমাণ? গোকুল আগুনের মতো জ্বলে উঠে চিৎকার করে বলল, কি জোর চুরি করেছি? আমি জোচ্চোর? কোন শালা বলে? গিরিশবাবু প্রাচীন লোক, তিনি মৃদু কণ্ঠে বললেন, গোকুল বাবু অমন উতলা হবেন না, একটু শান্ত হয়ে জবাব দিন। বাণিজ্য মশাই পুরনো দিনের অনেক কথাই নাকি জানতেন, তাই চোখ ঘুরিয়ে বললেন, তাহলে আদালতে গিয়ে তোমার মাকে সাক্ষী দিতে হবে গোকুল। তিনি যা ভেবেছিলেন ঠিক তাই। গোকুল উন্মত্ত হয়ে উঠল। কি? আমার মাকে দাঁড় করাবে আদালতে, সাক্ষীর কাঠগড়ায়? নিগে যা, তোর সব বিষয় আশয় নিগে যা। আমি চাই নে, আমি যাব না আদালতে। মাকে নিয়ে আমি কাশিবাসী হব। নিমাই রায়ও উপস্থিত ছিলেন। চোখ টিপে বললেন, আহা, থাক না গোকুল, কি করো, কি সব বলছো? গোকুল সে কথা কানেও তুলল না। সকলের সামনে ডান পা বাড়িয়ে দিয়ে বিনোদকে লক্ষ্য করে তেমনি চিৎকার করে বলল, আয় হতভাগা, এদিকে আয়।
এই নে পা বাড়ি দিয়েছি, ছুঁয়ে বল তোর দাদা জোচ্চোর। সমস্ত না এই দণ্ডে তোকে ছেড়ে দিত আমি বৈকুণ্ঠ মজুমদারের ছেলে নই। নিমাই ভয়ে শশব্যস্ত হয়ে উঠল। কি কর বাবাজি, করুক না ওরা নালিশ, বিচারে যাওয়ার তো হবে। এইসব দিব্যি টিব্বি দিলিস কেন? চলো 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 বাড়ি চলো, ভেতরে চলো। বলে তার একটা হাত ধরে কানাকানি করতে লাগলো, কিন্তু বিনোদ মাথা তুলে চাইল না, একটা কথার জবাবও দিল না, একভাবে চুপ করে বসে রইল। গোকুল সজোরে হাত ছাড়িয়ে নিয়ে বলল, না, আমি এক পাও নড়ব না। উপরের দিকে চেয়ে বলল, বাবা শুনছেন, তিনি মরার সময় বলেছিলেন কিনা গোকুল, এই রইল তোমাদের দুই ভাইয়ের বিষয়। বিনোদ যখন ভালো হবে তখন দিও বাবা তার যা কিছু পাও না। ওপর থেকে বাবা সব দেখছেন, এই বিষয় আমি যক্ষের মতো আগলে আছি। কবে ও ভালো হবে আমার ঘরে ফিরে আসবে, দিবারাত্রি ভগবানকে ডাকছি, আর ও বলে আমি চোর। আয়, এগিয়ে আয় হতভাগা, আমার পা ছুঁয়ে এদের সামনে বলে দে তোর বড় ভাই চুরি করেছে, তোর বিষয় নিয়েছে। বন্ধু বান্ধবরা বিনোদকে চারিদিক থেকে খেলতে লাগলেন, কিন্তু সে ওঠে না। বাণিজ্য মশাই খাড়া হয়ে তার একটা হাত ধরে সজোরে কান দিয়ে বললেন, বল না বিনোদ, বল, তোর পায়ের পা ছুঁয়ে বল, ভয় কি তোর? এমন সুযোগ কিন্তু আর পাবি না বিনোদ। বিনোদ উঠে দাঁড়িয়ে বলল, তোমার পা ছুতে বলেছিলে দাদা, এই ছুঁয়েছি। আমি মদ খাই আর চাই খাই দাদা, তোমাকে চিনি। তোমার পা ছুঁয়ে তোমাকে যদি চোর বলি দাদা, আমার ডানাতে এখানেই খসে পড়ে যাবে, সে আমি বলতে পারবো না। কিন্তু আজ এই পা ছুঁয়ে আমি দিব্যি করে বলছি, মদ আমি আর ছোবো না। আশীর্বাদ করো দাদা, তোমার ছোট ভাই বলে আজ থেকে যেন আমি পরিচয় দিতে পারি। তোমার মান রেখে যেন তোমার পায়ে তলাতে চিরকাল পড়ে থাকতে পারি। দাদা ক্ষমা করো। বলে বিনোদ বরদার সেই প্রসারিত পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়ল। এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে বৈকুণ্ঠের উইল গল্পের অন্তিম পর্ব। বিভিন্ন চরিত্রে নিমাইবাবু, সুমন, গোকুল, অভিজিৎ, মনোরমা, অমৃতা, গোকুলের বিমাতা শ্বেতা, নিমাই রায়ের ছোট ছেলে সায়ন, জয়লাল বাণুজ্যে রিভু, বিনোদ, তুহিন, হাবুর মা প্রজ্ঞামিত্রা এবং গিরিশের চরিত্রে অভিজিৎ। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরছে ভিন্ন স্বাদের নতুন সব বিভিন্ন গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।